উন্নয়ন টেকসই করাই বাংলাদেশের চ্যালেঞ্জ বলছে সিপিডি। ভবিষ্যতের রাজনৈতিক গতি প্রকৃতি ঠিক করবেন ব্যবসায়ীরা, মত বিশ্লেষকদের। পেঁয়াজ ভোজ্য তেলের আমদানি কমাতে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে কাজ করছে সরকার। এবং সপ্তাহের শেষ কর্মদিবসও দেশের দুই পুঁজি বাজারে বড় দরপতন। কমেছে সব সূচক। একদিনে ডিএসসি মূলধন হারালো ৩,০০০ কোটি টাকা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রথম 25 বছরের চেয়ে পরবর্তী সময়ের অর্থনৈতিক অগ্রগতি আশাব্যঞ্জক, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক রহিমান সুবহান। সিপিডি আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচনে অন্য আলোচকরা বলছেন, যে উন্নয়ন হয়েছে তাতে বন্ধক রাখা হয়েছে ভবিষ্যৎকে। তাদের কেউ কেউ মনে করছেন ভবিষ্যতের রাজনৈতিক গতি প্রকৃতি ঠিক করবেন ব্যবসায়ীরা। স্বাধীনতার 50 বছর পেরিয়ে পদ্মা সেতু, মেট্রো রেল, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মতো দৃশ্যমান মেগা প্রজেক্ট বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতারই পরিচয় বহন করে। Very significant improvements have taken place. বাংলাদেশের 50 বছর অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি নামের একটি বইয়ের মোড়ক উন্মোচনে আলোচকরা বলছেন, উন্নয়নের বিপরীত চিত্রে হুহু করে বেড়েছে ধনী ও দরিদ্রের বৈষম্য। যে গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতিতে। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে। সস্তা শ্রমের অর্থনীতির ট্র্যাপের মধ্যে আটকে গেছে, তার সাথে শিক্ষা জড়িত আছে। সো আমার এগুলোর সূত্র ধরে যেটা বলতে চাই যে আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা। আলোচকরা বলেন, এলডিসি উত্তরণের ক্ষেত্রে জনসংখ্যা ও প্রবৃদ্ধি বিবেচনায় বাংলাদেশ হবে বিশ্বের প্রথম টেস্ট কেস। ফলে উন্নয়নের বর্তমান যে চাপ, তা ভবিষ্যতে টেকসই করাটাই আগামীর চ্যালেঞ্জ। উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে। পপুলেশন সাইজ এবং জিডিপি সাইজের ভিত্তিতে বাংলাদেশ উইল বি দি ফার্স্ট টেস্ট কেস অফ এলডিসি গ্র্যাজুয়েশন। আমরা প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে, সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি। কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। আলোচনায় ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নিয়েও মতামত দেন কেউ কেউ। সম্ভবত লিবারাল ক্যাপিটালিজম দিকে চলে যাব, যেখানে ব্যবসায়ীরা তারাই হবে বড় মাতব্বর, রাষ্ট্র তাদের কথা চলবে, তবে ডাইনাস্টিক পলিটিক্স এখানে বাধা দেবে। তবে এত সব সমস্যার ভিড়েও সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখেন বিশিষ্টজনরা। তাদের মতে, সমস্যার জায়গাগুলোর পাশাপাশি খুঁজে বের করতে হবে সম্ভাবনার প্রতিটি খাত। Possibility is there and we try to identify these possibilities and constructively we try to show them what is necessary in order to realize the full potential of Bangladesh. যুক্তরাজ্যে মুদ্রিত বইটি বাংলাদেশের পাঠকদের হাতে পৌঁছতে কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে সিপিডি। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। পেঁয়াজ এবং ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের আমিষের ঘাটতির সুযোগ নেই। খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে সরকার কাজ করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বসেছিল সারা দেশ থেকে আসা খামারিদের মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রাণী সম্পদের জাত উন্নয়ন শুরু করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে খাদ্য ঘাটতি হয়, আর ক্ষমতায় থাকলে কৃষি এবং গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ দেয় সরকার। এ কারণে খাদ্য উদ্বৃত্ত থাকে। 90% পেঁয়াজই আমাদের আনতে হতো ভারত থেকে, সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। ভোজ্য তেল 90% আনতে হয় বিদেশ থেকে। কেন আনতে হবে? আবার নিজের দেশে তো আমরা উৎপাদন বাড়াতে পারি। পেঁয়াজ নিয়ে যখন এত ঝামেলা, আমি বললাম পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারবো না কেন? আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেই উৎপাদন করতে পারি।
দুর্ভাগ্যের বিষয় হলো গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি, আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না। তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনা বলেন, কোন সরকার দেশের মানুষের জন্য ডাল ভাত নিশ্চিত করতে চেয়েছে, কোন সরকার ভাতের বদলে আলুর প্রচলন করতে চেয়েছে, কিন্তু কেউই সফল হতে পারেনি। খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সেই ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এবার 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতের অভাব নাই। আগামী কোরবানি ঈদে যেখানে সেখানে পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে কোরবানি করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কিছুতেই পতন ঠেকানো যাচ্ছে না দেশের পুঁজি বাজারে। সপ্তাহের শেষ কর্মদিবসেও দেশের 2 স্টক এক্সচেঞ্জে বড় দরপতন হয়েছে। কমেছে সবগুলো মূল্য সূচক। অব্যাহত পতনে একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ 3000 কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে। যদিও আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে। বাজারের এমন পরিস্থিতির জন্য প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের দুষছেন বিশ্লেষকরা। সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 77.08 পয়েন্ট কমে অবস্থান করছে 5686 পয়েন্টে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 215 পয়েন্টের বেশি। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। অব্যাহত দরপতনে দিশেহারা সাধারণ বিনিয়োগকারীরা দুষছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তাকে। ইরান ইসরায়েলে হামলা করছে, ভুলবশত ইরানের একটা মিসাইল ঢাকা স্টক এক্সচেঞ্জের উপরে পড়ছে। বিসেকের কাছে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে আপনারা কোম্পানিগুলোকে আইনের আওতায় নিয়ে আসেন। এই কাজটুকু করতে পারলে আপনার এই মার্কেট এমনিতেই ভালো হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ওনারা তো ধরে রাখবে মার্কেট, তো কই ওনারা ধরে রাখতেছে। বৃহস্পতিবার বড় দরপতনে ভূমিকা ছিল বহুজাতিক কোম্পানিগুলোর। ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণফোন এবং রবির শেয়ার দরপতনের কারণে ডিএসইর সূচক কমেছে 17 পয়েন্টের বেশি। পুঁজিবাজারের এমন টালমাটাল পরিস্থিতির জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা এবং ভালো শেয়ারে বিনিয়োগের অনীহাকে দুষছেন বিশ্লেষকরা। মেকার ইনস্টিটিউশন মিলেই কাজগুলো করছে এবং সব জায়গায় ভিকটিম হচ্ছে সাধারণ বিনিয়োগকারী। ধর এই যে প্রতিদিন বাজারে পয়েন্ট পড়ছে, তার মধ্যেও দেখেন এই এশিয়াটিক ল্যাব 40 টাকা থেকে আজকে আপার সার্কিটে 50 টাকা 80 পয়সা। স্মার্ট মানি হোল্ডাররা এখানে টাকা দিচ্ছে, ওরাই কিন্তু যা করার করছে। পুঁজিবাজারে আস্থার সংকট কাটেনি বলে স্বীকার করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় হওয়ার আহ্বান সংস্থাটির। আমাদের বাজারে বিনিয়োগকারীদের একটা আস্থার ঘাটতি আছে বর্তমানে, কারণ ফ্লোর পরবর্তী সময়ে বাজারে একটা বড় ধরনের আপস অ্যান্ড ডাউন আমরা ফেস করলাম। তো আমরা আশাবাদী যে খুব দ্রুত এটা কেটে যাবে এবং বাজার ঊর্ধ্বমুখী হবে বলে আমাদের প্রত্যাশা। বৃহস্পতিবারের পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে 2914 কোটি টাকা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বোতলজাত তেলের দাম প্রতি লিটারে বাড়ানো হয়েছে 4 টাকা। বৃহস্পতিবার ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, খোলা সয়াবিন তেলের দাম 2 টাকা কমিয়ে 147 টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 818 টাকা। আগে এটির দাম ছিল 800 টাকা। আর পাম অয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 135 টাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে সয়াবিন তেলের যৌক্তিক মূল্য ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। যে 149 টাকা যেটা খোলা বাজারে ছিল সেইটাকে 2 টাকা কমিয়ে 147 টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলী টুসি। দুপুরে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সভায় এই আহ্বান জানান তিনি। এছাড়া প্রাণী সম্পদ প্রতি বছর জিডিপিতেও অবদান রাখছে বলেও জানান মন্ত্রী। সামনে যে দিনগুলো আছে, যদি নতুন করে কোনো কাজ খুঁজছে অনেক আমাদের সামনের প্রজন্ম বা কেউ চাকরি করছেন, চাকরি না খুঁজে আপনি নিজে উদ্যোক্তা হন। এই যে আপনার আজকে যে প্রাণী সম্পদের একটা সম্পদ, এটা কিন্তু জিডিপিতে অনেক বড় ভূমিকা রাখে। 20% মানুষ কিন্তু এই প্রাণী সম্পদ থেকে আমাদের জিডিপিতে কাজ করে যাচ্ছে। চীন ভ্রমণে বাংলাদেশিদের আগ্রহ দিন দিন বাড়ছে, তাই সহজ করা হচ্ছে ভিসা প্রক্রিয়াও। এই কথা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনা ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করে তিনি বলেন, দুই দেশের যোগাযোগ আরও বাড়াতে এই উদ্যোগ নিয়েছে চীন সরকার। এখন থেকে চীন ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের অনলাইনে ভিসা ফর্ম পূরণের পর আবেদন করতে হবে এই ভিসা সেন্টারে। বনানীর প্রাসাদ ট্রেড সেন্টারের এই কেন্দ্র থেকে ফেরত দেওয়া হবে আবেদনকারীদের পাসপোর্ট। Since the full resumption of visa issuance on March 15 last year, in order to meet the rising demand for personnel changes between China and Bangladesh, the embassy has rolled out a series of measures to facilitate Bangladesh citizens' travel to China. এবারে বিশ্ব বাণিজ্য। মেডিকেল ডিভাইস বিক্রি বেড়ে যাওয়ায় প্রত্যাশিত মুনাফাকে ছাড়িয়ে গেছে বহুজাতিক ওষুধ ও মেডিকেল ডিভাইস প্রস্তুতকারক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। এ সময় কোম্পানির মোট আয় প্রাক্কলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ভিত্তিক কোম্পানিটি। ওয়াল স্ট্রিটের প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে জনসন অ্যান্ড জনসনের মোট বিক্রি হয়েছে $2,138 কোটি, যা পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের তুলনায় 2% বেশি। গেল প্রান্তিকে কোম্পানিটির নিট আয় হয়েছে $535 কোটি, যেখানে 2023 সালের প্রথম প্রান্তিকে জনসন অ্যান্ড জনসনের নিট লোকসান $49 কোটি 10 লাখ ছিল। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।